গুড মর্নিং সবাইকে। আর এই মুহূর্তে আমি কিন্তু বেরিয়ে পড়লাম মানালি থেকে কাজার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তবে যে নর্মাল যেসব গাড়ি এখান থেকে যায়, শেয়ারিং ট্যাক্সি বলুন বা বাস, সেগুলো কিন্তু 6টা সাড়ে 6টার মধ্যেই কিন্তু মানালি থেকে অলরেডি ছেড়ে চলে যায়। আর আজকে আমি যাচ্ছি আমার বন্ধু পাদমার সাথে। ওর ইনোভা নিয়ে একটা ট্রিপ শেষ করে মানালিতে কালকে পৌঁছেছিল, তো ওই কারণে ও আজকে কাজাই পৌঁছাচ্ছে, তো ওর সাথেই আমি চলে যাচ্ছি কাজার দিকে। অটল টানেল হওয়ার আগে কিন্তু এই মানালি থেকে যখন কাজা যেতে হতো তখন কিন্তু রোথাং পাস হয়ে যেতে হতো। এখন রিসেন্ট টাইমে আর অটল টানেল খুলে যাওয়ার পর থেকে কিন্তু এই জিনিসটার আর দরকার হয় না। তো আগে কিন্তু সময় কিন্তু আরও বেশি লাগতো, ওই জন্য কিন্তু আরও আর্লি মর্নিংয়ে কিন্তু এখান থেকে গাড়ি ছাড়তো সব। এখন আগস্ট মাস চলছে বলে চারপাশে কিন্তু পুরো মেঘে ঢাকা, নালে কিন্তু এইখান থেকে এই অটল টানেলের দিকে যাওয়ার সময় সামনের পুরো রাস্তায় কিন্তু দূর দূর অবধি শুধু বরফে ঢাকা পাহাড় দেখা যায়। এই জায়গাটার নাম হচ্ছে পালচান। এটা হচ্ছে সোলাং আর মানালির মাঝখানে পড়ে। আর এইখান থেকে যেই ডান দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু রোথাং পাস যায়। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে অটল টানেলের দিকে। মানালি যারা ঘুরতে এসেছে তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই একটা নোন প্লেস। এই জায়গাটার নাম হচ্ছে সোলাং ভ্যালি। এখানে কিন্তু শীতকালের দিকে কেউ যদি আসে, পুরো সাদা বরফে মোড়া অবস্থায় দেখা যায় এই জায়গাটা। ইভেন এখানে স্কিইংও হয়, আর নর্মাল টাইমে কিন্তু এর ওপর থেকে কিন্তু প্যারাগ্লাইডিংও কিন্তু করে এখানে অনেক লোকে। সোলাংয়ের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা ধসপ্রবণ এরিয়া। এই জায়গায় মানে বর্ষাকালে 1 থেকে 2বার কিন্তু এই জায়গাটায় প্রায় ধস নামেই ওপর থেকে। বর্ষার মানালিও কিন্তু খুবই একটা আলাদা ধরনের অনুভূতি, কেননা দেখতে পাচ্ছেন চারপাশে পুরো মেঘে একদম ঢেকে রয়েছে। আর কালকেও মানে সারা দিন ধরেই ঝিরিঝিরি বৃষ্টিও চলেছে, প্লাস এখনও ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে। আর এই এরকম হালকা বৃষ্টি চলার জন্য কিন্তু চারপাশের দৃশ্য কিন্তু খুব আলাদাই ধরনের তৈরি হয়েছে। আর সাথে এইভাবে মেঘ পুরো একদম রাস্তার ওপরে নেমে এসেছে, যেটা মোস্টলি আমাদের নর্থ বেঙ্গলের দিকে খুব বেশি পরিমাণে দেখা যায়। দেখতে দেখতে এই মেঘের মধ্যে দিয়ে চলতে চলতে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে অটল টানেলের সাউথ পোর্টালে। আর এখানে এখন কিন্তু মানে অফ সিজন চলছে, তো সেই কারণে কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা এখানে। যার জন্য এইসব টাইমে কিন্তু এলে মানে যথেষ্ট প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্ট কিন্তু ফাঁকা পাওয়া যায়। তো এইবার আমরা ঢুকছি হচ্ছে অটল টানেলের সাউথ পোর্টাল দিয়ে। দেখা যাক এবার ওপারের ওয়েদার কেমন থাকে। এই অটল টানেলের ভেতরে টোটাল হচ্ছে 9 কিলোমিটারের রাস্তা। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কভার হয়ে যায়, প্রায় মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু রাস্তাটা পুরোপুরি কভার হয়ে যায়। তবে আজকে দেখতে পাচ্ছি অফ সিজন হওয়ার জন্য অটল টানেলও কিন্তু পুরো একদম ফাঁকা পাওয়া গেছে, নালে সাধারণত গাড়ির হালকা একটু ট্রাফিক চলতেই থাকে। এখানে গাড়ি স্টপ হয় না ঠিকই, বাট মানে গাড়ির ভিড় থাকায় ট্রাফিক স্লো হয়ে যায়। এবার কিন্তু বেরোতে চলেছি হচ্ছে নর্থ পোর্টাল, যেটা হচ্ছে সিসুর দিকে, সেই দিক থেকে কিন্তু এবার বেরোতে চলেছি। আর এই দেখুন এই দিকে কিন্তু রোদ্দুর, ওই দিকের অবস্থা দেখে এলাম আমরা কতটা মানে মেঘে ঢাকা চলছিল। আর এই দিকে কিন্তু পুরোপুরি কিন্তু চারপাশে কিন্তু নীল আকাশ আর পুরো রোদ্দুর দেখা যাচ্ছে। এই দিকটাই হচ্ছে কাজার দিক, স্পিতি ভ্যালির দিক। আর এই পাশ যেটা যাচ্ছে, এই পাশটা কিন্তু হচ্ছে লাদাখ যাচ্ছে। এইদিকেই কিন্তু এটাই কিন্তু লে মানালি হাইওয়ে, এদিকে লাদাখ চলে যাচ্ছে। আর আমরা কিন্তু যাব এবার হচ্ছে এখান থেকে ডান দিকে। এই অটল টানেল থেকে খোকসারের মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পুরো জায়গাটাতেই কিন্তু পাহাড়ের গা বেয়ে খুব সুন্দরভাবে কিন্তু খেতি করা আছে। এই জায়গাটায় কিন্তু মোস্টলি হচ্ছে ফুলকপি, আলু, গম এইগুলোরই চাষ কিন্তু এখানে হয়। নেক্সট 3 মাস কিন্তু এখন স্পিতিতেই আমার হোটেলেই থাকতে চলেছি প্রায় দুর্গাপুজো অবধি। তো এই যে গ্রিনারিগুলো দেখতে পাচ্ছি, এগুলো মানে স্পিতি ঢুকতে ঢুকতে সব একদম ধূসর পাহাড়ে পরিণত হয়ে যাবে কিন্তু। এই এখন এসে পৌঁছালাম হচ্ছে কোকসারের চেক পয়েন্টে। আর এই কোকসার হচ্ছে ঠিক 5 কিলোমিটার দূরে অটল টানেলের নর্থ পোর্টাল থেকে। এই পদ্মা ভাই গেল ওখানে এখন চেক ইন করাতে।
মানালির দিক থেকে স্পিতি যাওয়ার জন্য এইখানেই কিন্তু ফার্স্ট চেক পয়েন্ট পড়ে, আর এখানেই কিন্তু সবার নাম বা ডিটেলস কিন্তু এন্ট্রি এখানেই ফার্স্ট হয়। এখান থেকে বেরিয়েই আমরা এই খোকসারের এখানেই কিন্তু দাঁড়াবো ধাবাতে ব্রেকফাস্টের জন্য। বরফ কেটে প্রত্যেক বছর যখন মার্চ এপ্রিলের দিকে রাস্তাটা খোলা হয় তখন কিন্তু এই খোকসার জায়গাটা একটা দারুণ ট্যুরিস্ট স্পটের মতো কাজ করে, যেহেতু এখানে অনেক বরফ পাওয়া যায় ওই টাইমে। তো আমি এখন পৌঁছালাম হচ্ছে খোকসারের এখানে। তো এখানে পৌঁছাতে ঠিক 1.5 ঘন্টা মতো সময় লাগলো, অটল টানেলের রুট দিয়ে এলাম মানালি থেকে। তো এইখানেই কিন্তু মানে আপনারা যখন যাবেন মানালি থেকে স্পিতির দিকে তখন কিন্তু এইখানেই কিন্তু মানে ব্রেকফাস্টের জন্য বা স্পিতির দিক থেকে যখন কাজা থেকে যখন মানালির দিকে আসবেন তখন কিন্তু এইখানেই কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু এই জায়গাটাতেই কিন্তু দাঁড়ানো হয় হচ্ছে লাঞ্চের জন্য বা ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটাও কিন্তু খুব কিন্তু সুন্দর একটা জায়গা। ইভেন এখান থেকে মানে ভিউও খুব সুন্দর, আর আজকে রোদ্দুরও বেশ ভালো মতো উঠেছে, তো এই কারণে ভিউও ক্লিয়ার দেখা যাচ্ছে। ইভেন এখান থেকে যেমন খোকসারের এখানের যে ওয়াটারফলটা এটাও দেখা যায়। আর এইখান থেকেই কিন্তু এই পাশ দিয়েই যে রাস্তাটা যাচ্ছে, এবার আমরা এই পাশ থেকে এলাম মানালির দিক থেকে, আর এ পাশ থেকে যে রাস্তাটা যাবে এবার আমরা গ্রামফু বলে একটা জায়গা আছে ওখান থেকে আলাদা হয়ে স্পিতির জন্য চলে যাব। আর তাছাড়া সোজা যে রাস্তাটা ওখান থেকে বেরিয়ে যায় ওটাই কিন্তু রোথাং পাস হয়ে আবার মানালির দিকে যায়। তো চলুন তাহলে এখন ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। এখানে ব্রেকফাস্টের টাইমে কিন্তু মেনলি আলু পরাঠা, ম্যাগি, তারপরে পুরি সবজি বা স্যান্ডউইচ টাইপের জিনিসপত্রই কিন্তু এখানে সার্ভ করা হয় একদম এরকম টাইমে। আর লাঞ্চের টাইমে কেউ যদি এসে পৌঁছায় কাজা থেকে মানালি যাওয়ার সময়, সেই টাইমে কিন্তু আপনারা পুরো ভেজ থালি, তারপরে হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন, নর্মাল ভেজ চাউমিন, এই ধরনের ডিশ কিন্তু পেয়ে যাবেন। এই খোকসার থেকে কাজার জার্নি কিন্তু অনেকটাই লম্বা আর অনেকটা টায়ারসাম, সেই জন্য কিন্তু ব্রেকফাস্টও খুব হেভি দরকার। এই কারণে আমি নিয়ে নিয়েছিলাম আলু পরাঠা আর ডিমের পোচ। আমি খোকসারের এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একদম পুরো পাশেই কিন্তু হচ্ছে এরকমভাবে আলুর চাষ করা হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটায়, পাহাড়ের ওপরে এই ধরনের মানে ক্ষেত খুবই সুন্দর দেখতে লাগে। আর সাথে ওপরে যেরকম এখন এই টাইমে যেরকম পুরো একদম নীল আকাশ হয়ে আছে, এই কারণে আলাদাই একটা কালার কন্ট্রাস্ট যেন তৈরি হচ্ছে এখানে। এই এবার ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়লাম খোকসার থেকে, আর কন্টিনিউই চলার প্ল্যান আছে একদম, আর কোথাও স্টপেজ দেওয়ার ইচ্ছা নেই সেরকম। তো দেখা যাক। এই জায়গাটায় কিন্তু বর্ষাকালে এলে এই চারপাশে কিন্তু একদম পুরো সবুজে মোড়া পুরো পাহাড় দেখা যায় এই জায়গাটায়। এই যে জায়গাটায় এখন পৌঁছালাম এটা হচ্ছে খোকসারে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে গ্রামফু। এখানে থেকেই হচ্ছে স্পিতি ভ্যালির জন্য রাস্তা কিন্তু কেটে যায়। এই বাঁদিকে হচ্ছে স্পিতি ভ্যালি কাজার জন্য রাস্তা যাচ্ছে, আর ডান দিকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে রোথাং পাসের দিকে যাচ্ছে। ওটা রোথাং পাস হয়ে কিন্তু মানালির দিকে চলে যাচ্ছে। আর আমরা এবার এখান থেকে বাঁদিকে নেমে গেলাম, আর এখান থেকেই কিন্তু মেন শুরু হয় হচ্ছে মানালি কাজার মেন অ্যাডভেঞ্চারাস রাস্তা। আর এখান থেকেই কিন্তু পুরো অফরোডিং স্টার্ট, পুরো 80 কিলোমিটার একদম লোসার অবধি কিন্তু এই সেম অফরোডিং রাস্তা। আর সাথে কিন্তু এখান থেকে শুরু হলো কিন্তু নো নেটওয়ার্ক জোন। একদম নেক্সট আমরা ঠিক লোসারে গিয়ে আবার নেটওয়ার্ক কিন্তু পাবো। রাস্তায় যেতে যেতে এরকম ভেড়া আর ছাগলের পাল দেখতে পেলাম। এগুলো এই টাইমে কিন্তু খুব কমন এই দিকটায় দেখা যায়, বিকজ এদেরকে নিয়ে মেন ঘাস খাওয়াতে পুরো এই চারদিকে কিন্তু ঘুরে বেড়ায়। আর এগুলো মেনলি কাংড়া এইসব সাইড থেকে কিন্তু আসে নিয়ে। এদিকে প্রচুর পরিমাণ ঘাস আর একটু হাই অ্যালটিটিউডে থাকে, তো এই কারণে কিন্তু এই দিক থেকেই এগুলো নিয়ে গিয়ে বেচা হয়। মানালি থেকে কাজা যাওয়ার সময় এইখানেই কিন্তু লাস্ট গাছ দেখা যায়। এটা হচ্ছে গ্রামফু আর ছাত্রুর মাঝখানে।
এই গাছগুলো হচ্ছে ভোজপত্র গাছ বলে এগুলোকে। আর এই জার্নির ফার্স্ট ওয়াটার ক্রসিং শুরু হলো এখান থেকে। আর এই পুরো রুটটাতেই কিন্তু সবচেয়ে হাইয়েস্ট কিন্তু ওয়াটার ক্রসিং আছে এই গ্রামফু আর ছাত্রুর মাঝখানে। আর এই ওয়াটার ক্রসিংগুলো কিন্তু যখন মানে বেশি বেলা হয়ে যায় তখন কিন্তু জল কিন্তু অনেকটা বেড়ে যায়। এইখানে কিছু ওয়াটার ক্রসিং দেখা যায়, আর ছাত্রু থেকে বাটালের মাঝখানে কিছু ওয়াটার ক্রসিং দেখা যায়। এই ওয়াটার ক্রসিংগুলোতে মেনলি সবচেয়ে বেশি অসুবিধা হয় হচ্ছে বাইকার্সদের, তবে বাইকার্সদের জন্য কিন্তু ভীষণ একটা অ্যাডভেঞ্চারাস এই রুট। সামনে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, আজ থেকে 3 বছর আগেও এই ঝর্ণাটা যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু ওয়াটার ক্রসিংয়ের মতো করে ক্রস করতে হতো। তারপরে এই জায়গাটায় কিন্তু এরকম বড় একটা ড্রেনের মতো করে দিয়েছে, তো এই কারণে নিচ দিয়ে কিন্তু জলটা পাস হয়ে যায় আর উপর দিয়ে এইভাবে রাস্তা বেরিয়ে যাচ্ছে। গ্রামফু থেকে ছাত্রুর মাঝখানে এই জায়গাটা এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনই আছে, তো এই কারণে একটু বৃষ্টি হলে এখানের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আগে এরকম মানে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের রিসেন্ট ভিডিও বেরিয়েছে যে মানে একদম পুরো কাদার ভেতরে মানে চাকা অর্ধেক ঢুকে যাচ্ছে গাড়ি বা বাইকের। আমি এই এখন পৌঁছালাম হচ্ছে ছাত্রুতে। এটা গ্রামফু থেকে প্রায় 17 কিলোমিটার থেকে 18 কিলোমিটার মতো দূরে। এই ছাত্রু জায়গাটা হচ্ছে হিমাচলের খুব ফেমাস যে ট্রেক হামতা পাস ট্রেক, সেই ট্রেকের কিন্তু লাস্ট ক্যাম্প সাইট হচ্ছে ছাত্রু। কাজা যাওয়ার পথে কিন্তু অনেকেই এই জায়গাটাতে কিন্তু ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়। এখানে 3-4খানা মতো ধাবা আছে। ছাত্রুতে নদীর ওপারে যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু হচ্ছে হামতা পাসের লাস্ট ক্যাম্প সাইট। যত কোম্পানি কাজ করে তারা কিন্তু এইখানেই তাদের কিন্তু টেন্ট পিচ করে। ছাত্রু থেকে একটু এগোনোর পরই এইখানে ওপরে পাহাড় থেকে দেখতে পাচ্ছি যে কিছু ট্রেকার্স নেমে আসছে। এরা সব কিন্তু হামতা পাস করেই কিন্তু ফিরছে এখন। এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে কিন্তু অনেক জায়গাতেই এরকম কাজ চলছে দেখতে পাবেন। এই রাস্তাটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে প্রায় জুন মাস অবধি বন্ধ থাকে, বরফে ঢেকে থাকে পুরো এই সব জায়গা, তো এই কারণে কিন্তু কাজ হয় না। তো এই কারণে জুন থেকে অক্টোবরের মধ্যেই যতক্ষণ খোলা থাকে ততক্ষণই কিন্তু ধীরে ধীরে কাজ করতে থাকে। এই রাস্তাটা পুরো মানে একটা হাইওয়ে তৈরি হওয়ার কথা আছে, বাট এটা বহু বছর ধরেই মানে কাজ এইভাবে চলছে। আর প্রত্যেক বছর উইন্টারে আবার বরফ পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়, সেটা আবার রিপেয়ারিং করতে করতে টাইম চলে যায়। তবে আজ থেকে 4-5 বছর আগে যা রাস্তার কন্ডিশন ছিল তার থেকে এখন রাস্তা অনেক চওড়া, অনেক মানে বেটার হয়েছে। আগে শুধু পাথরই পাথর থাকতো, এখন কিছু কিছু জায়গাকে প্লেন করে দেয়া হয়েছে, কিছু জায়গা অন্য দিক থেকে কেটে আলাদা করে বের করা হয়েছে। এখানে একটু দাঁড়িয়ে পড়তে হলো, সামনে এই গাড়িটা অ্যাকচুয়ালি ওভারহিটিংয়ের জন্য মানে একদম থেমে গেছে, তো এই কারণে একটু আমরাও দাঁড়িয়ে আছি। এইসব কিন্তু যদি অন সিজনে বা পিক সিজনে হতো তাহলে কিন্তু এতক্ষণে লম্বা ট্রাফিক লেগে যেত এই রাস্তায়, বাট এখন অফ সিজন বলে অতটা কিছু বোঝা যাচ্ছে না। আর এই দেখুন, দেখতে দেখতে কিন্তু চলে এলো হচ্ছে সেই কাজা মানালিতে চলা HRTCর বাস, যেটা নিয়ে আগে আমি বললাম যে মানালি থেকে যেটা কুল্লু আর কাজার ভেতরে চলে মানালি হয়ে। তো এই সেই বাসটা, এটা অ্যাকচুয়ালি কাজা থেকে এখন মানালির দিকে যাচ্ছে। স্পিতি ভ্যালির দিকে কিন্তু যতই এগোনো শুরু করা হয় ততই কিন্তু এখানকার যে সিনারিগুলো সেগুলো কিন্তু অনেকটা ভাস্ট হয়ে যায়, অনেকটা ছড়িয়ে থাকা সিনারি হয়ে যায়, যে এখানে পাহাড় পর্বত অনেক দূর দূর অবধি কিন্তু দেখা যায়, এরকম খোলা জায়গা এই ধরনের কিন্তু সিনারি পাওয়া যায়। ছাত্রু থেকে বাটাল আসার পথে, বাটাল থেকে ঠিক 5 কিলোমিটার আগে এই জায়গাটায় এখানে একটা বিরাট বড় গ্লেশিয়ার কিন্তু দেখা যায়। এই গ্লেশিয়ারটার এখানটায় নাকি বলা হয় যে এর পেছনে এরকম ধরনের 12খানা গ্লেশিয়ার আছে। পার্টিকুলার এই গ্লেশিয়ারটাই সেই গ্লেশিয়ারটা যেটা দেখা যায়, খুব বড়োভাবে দেখা যায়। আর এছাড়াও কিন্তু এই রাস্তাতে অনেক ধরনের গ্লেশিয়ার কিন্তু দেখতে পাবেন আপনারা।
এখানটায় দাঁড়িয়ে আমরা একটু হালকা একটু রিফ্রেশমেন্ট নিলাম, কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ ড্রাইভ করা হচ্ছিল। জাস্ট 4-5 মিনিটের জন্য দাঁড়ানো। এই সামনেই এবার বাটাল আসবে, যেখানে ফেমাস চাচা চাচির ধাবা আছে, আর তার থেকে এগোলে পৌঁছাবো কুঞ্জুম পাসে। এই রুটটায় কিন্তু এরকম পাথর সরানো বা রাস্তা কাটার কাজ চলে বলে অনেক সময় কিন্তু এরকম 10 মিনিট 15 মিনিটের জন্য আপনাকে দাঁড়াতে হয়। এই আমরা এখন পৌঁছালাম হচ্ছে বাটালে। এখানেই সেই ফেমাস চাচা চাচির ধাবা আছে। আর যারা চন্দ্রতালে ক্যাম্প পায় না তারা কিন্তু এখানেও যোগাযোগ করতে পারে, এখানেও কিন্তু ক্যাম্প থাকে। তবে এই ক্যাম্পগুলো কিন্তু সবই অফলাইন, এসে আপনাদেরকে অন স্পট নিতে হয়। আর সামনে যে লোহার পুলটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাটালের পুল। আর এইখান থেকে কিন্তু স্টার্ট হয় হচ্ছে কুঞ্জুম পাসের চড়াই। বাটাল থেকে কুঞ্জুম পাসের দিকে ঠিক 2 থেকে 3 কিলোমিটার আসার পরই কিন্তু এই গেটটা পড়বে। এই গেটটাই হচ্ছে, এখান থেকেই কিন্তু চন্দ্রতালের রাস্তা এইদিকে ঢুকে যাচ্ছে, আর আমরা এই দিক দিয়ে সোজা কুঞ্জুম পাসের দিকে এগোচ্ছি। আর চন্দ্রতালের রাস্তা, এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে, এই রাস্তাটাই কিন্তু চন্দ্রতালের দিকে যায়। আর কুঞ্জুম পাসে যারা এসেছেন তারা সবসময় এই অপোজিট সাইডটায়, কুঞ্জুম পাস থেকে যখন বাটালের দিকে নামেন বা বাটাল থেকে কুঞ্জুম পাসের দিকে ওঠেন, ওই টাইমে এই অপোজিট সাইডটায় দেখবেন একটা রাস্তা হয়ে রয়েছে। এই রাস্তাটা কিন্তু বানানো হচ্ছিল, বাট এই রাস্তাটা আর কিছু কাজের কিছু গাফিলতির জন্য তারপরে কিন্তু বন্ধ করে দেয়, আর বানায় না ওই রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু প্রায় অল টাইমের জন্যই বানানো হচ্ছিল, যেহেতু ওই পাশটায় কিন্তু 12 মাস রোদ্দুর পড়ে। তাই এই রাস্তাটা দিয়েও কিন্তু অনেক গ্লেশিয়ার কিন্তু আপনারা দেখতে পারবেন। পাহাড়ের একদম ওপরে ওপরে অনেকগুলো গ্লেশিয়ার কিন্তু এই জায়গাটা দিয়ে দেখা যায়। এটা এখন হচ্ছে আমরা কুঞ্জুম পাসের দিকে উঠছি। কুঞ্জুম পাস এখনো আসতে কিন্তু 1 কিলোমিটারের বেশি বাকি, বাট এখান থেকেই কিন্তু কুঞ্জুম পাস দেখা যাচ্ছে। আর এই দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছালাম হচ্ছে কুঞ্জুম পাসে। আর এই কুঞ্জুম পাসের এখানে প্রত্যেকবারের মতোই কিন্তু যে কোনো গাড়ি এখান দিয়ে যায় তারা কিন্তু অবশ্যই এই কুঞ্জুম পাসে একটা চক্কর কেটে কুঞ্জুম পাসের দর্শন করে তারপরই কিন্তু এগোয়। মানালি থেকে বেরোনোর পরে ঠিক কিন্তু 5 ঘন্টা হয়ে গেছে, আর এখন কিন্তু পৌঁছেছি কুঞ্জুম পাসে। আর কুঞ্জুম পাসের ভেতরে যদি আপনারা এই মন্দিরটায় যান, তো এখানে কিন্তু অনেক ধরনের ফল রাখা থাকে, যারা অন্য সময় অন্য কেউ দিয়ে যায়, তো সেই ফলগুলো কিন্তু আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এই কুঞ্জুম পাসটাই কিন্তু ভাগ করে লাহল আর স্পিতিকে। একদিকে স্পিতি ভ্যালি থাকে, আরেকদিকে কিন্তু লাহল। এই আমরা এখন ডান দিক দিয়ে এলাম, যেটা এখনো লাহলেই। আর এই পাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু স্পিতি ভ্যালি। কুঞ্জুম পাসে কিন্তু এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা আছে। স্পিতিতে কিন্তু এখন কিন্তু গরমকাল চলছে, তো এই কারণে কিন্তু এই হাইটেও খুব সুন্দর কিন্তু হাওয়া লাগছে। যে হাওয়াটা খুব বেশি ঠান্ডা ফিল হচ্ছে না, আবার কিন্তু সেরকম চড়া কিন্তু রোদ্দুরও নেই আজকে, তো এই কারণে খুবই মনোরম ওয়েদার হয়ে আছে এখন। কুঞ্জুম মাতার মন্দির থেকে এই আপেলটা নিলাম আমি। এই আপেলটা ওখানে অ্যাকচুয়ালি প্রসাদ হিসাবে এইভাবে ছেড়ে যায়, তো এটাই এখন খাচ্ছি। কুঞ্জুম টপ থেকে লোসার অবধি পুরোটাই কিন্তু হচ্ছে একদম ডাউনের দিকে চলা হয়, আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো কিন্তু লেগে যায় লোসার পৌঁছাতে। আর এই কুঞ্জুম থেকে লোসারে যাওয়ার মাঝখানেও কিন্তু এরকম ওয়াটার ক্রসিং আছে, তবে খুবই ছোট। আর এই ওয়াটার ক্রসিংটাই কিন্তু লাস্ট ওয়াটার ক্রসিং হয় এই পুরো রুটের। এরপরে আর কোনো কিন্তু ওয়াটার ক্রসিং পাওয়া যায় না। আর এই নিচে যে জায়গাটা, নিচে যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তা ধরেই কিন্তু যাওয়া হয়, গিয়ে লোসারে পৌঁছানো হয়। এই লোসার বলে যে জায়গাটা আসতে চলেছে, এখানেও কিন্তু হোমস্টেজ আছে, এখানেও অনেকে কিন্তু স্টে দেয়, তবে হ্যাঁ খুবই লিমিটেড অপশান থাকে এখানে। এই এখন পৌঁছাতে চলেছি হচ্ছে লোসার। এইখান থেকেই কিন্তু স্পিতি ভ্যালি শুরু হয় আর লাহল শেষ হয়। এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন,
এই গেটটার এখান থেকেই কিন্তু শুরু হলো হচ্ছে স্পিতি ভ্যালি। আর এখানেই কিন্তু চেক পয়েন্টে আপনাদের চেক ইন হয়, এখানে নোট ডাউন করা হয়। কাজা থেকে যারা মানালির দিকে যায় তাদের জন্য কিন্তু এই লোসার হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট হয়, আর যারা মানালি থেকে কাজার দিকে আসে তাদের জন্য কিন্তু এটা একটা লাঞ্চ পয়েন্ট হয়। তো আমরা এখন আর দাঁড়াচ্ছি না, এখানে একদম সোজা কাজার দিকেই এগোচ্ছি। এটাই হচ্ছে পুরো লোসার গ্রামটা। এটাও কিন্তু স্পিতি ভ্যালির মধ্যে একটা খুবই সুন্দর একটা গ্রাম এটা। লোসার থেকে যখনই এগোবেন তো একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু দুটো রাস্তা কাজার দিকে যায়। একটা হচ্ছে ছিচাম হয়ে যায় আর আরেকটা হচ্ছে রাংরিক ভিলেজ হয়ে যায়। আর এই রাস্তা দুটো কিন্তু আলাদা হয়ে হচ্ছে লোসার থেকে প্রায় 16 কিলোমিটার দূরে কিয়োটো বলে একটা গ্রামের কাছে। আর লোসারের পর থেকে কিন্তু প্রায় পুরো জায়গাতেই কিন্তু নেটওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর লোসারের এখান থেকে যে স্পিতি ভ্যালি শুরু হলো সেটা কিন্তু একদম মানে চারপাশের সিনারি দেখেও আপনি বুঝতে পারবেন যে পুরোপুরি একদম কিন্তু পাহাড়ের স্ট্রাকচার কিন্তু পুরো পাল্টে গেল আগের থেকে। এই এখন পৌঁছালাম হচ্ছে হামসা বলে একটা গ্রামে। এই গ্রামটার উপর দিয়েই রাস্তা যায়, এরপরেই আসবে হচ্ছে কিয়োটো, যেখান থেকে ওই দুটো রাস্তা কিন্তু আলাদা হয়। এখানেও কিন্তু প্রচুর চাষাবাদের জমি দেখা যায়। আর মোস্টলি এই টাইমটাতে এলে, জুলাই আগস্টের টাইমটা এলেই এতটা গ্রিনারি দেখা যায়। এখানে সবাই এখন কড়াইশুঁটি তুলছে, কেন কড়াইশুঁটির এইটাই হচ্ছে টাইম তোলে ফেলার। এই পাহাড়টা কিন্তু স্পিতি ভ্যালিতে রিসেন্টলি খুব ফেমাস হয়েছে, কেননা এটা হচ্ছে লাদাখের যেমন লামাইউরুতে মুনল্যান্ড আছে, ঠিক সেম ধরনের কিন্তু পাহাড় এখানেও আছে, তবে ছোট এরিয়া জুড়ে। নিচে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখান থেকেই কিন্তু আমরা চলে যাব হচ্ছে রাংরিকের দিকে। আর এইদিকে একটা রাস্তা উপরে কেটে গেছে, সেই রাস্তাটা কিন্তু সোজা চলে যায় হচ্ছে ছিচাম কিব্বার কিয়ের দিকে। আমরা যাচ্ছি এখন রাংরিকের রোডটা ধরে, আর ঠিক প্যারালালি অপোজিটে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটাই কিন্তু যায় হচ্ছে ছিচামের দিকে। ওই রাস্তাটা থেকেও খুবই সুন্দর ভিউ পাওয়া যায়, তবে সেরকম রাংরিকের দিকটা থেকেও কিন্তু খুব দারুণ ভিউ পাওয়া যায়, সেটা আমি আগে দেখাচ্ছি। এখানের একবার চারপাশের ভিউটা দেখুন, কতটা ভাস্ট এরিয়া, একদম পরিষ্কার দূর দূর অবধি দেখা যাচ্ছে। এই ল্যান্ডস্কেপগুলোই কিন্তু স্পিতি ভ্যালিকে অন্য নর্মাল পাহাড়ের থেকে কিন্তু অনেকটাই আলাদা করে। রাংরিকের দিক দিয়ে যে রাস্তাটা যায় কাজার দিকে, সেই রাস্তাটার কিন্তু রোড কন্ডিশন কিন্তু খুবই দারুণ, যেহেতু এটা আগের বছরই সবে বানানো হয়েছে। আর উপাস দিয়ে যে প্যারালালি যে রাস্তাটা যাচ্ছে ওটা ছিচামের দিকে যাচ্ছে, তো ওই রাস্তাটার কন্ডিশন কিন্তু এতটা ভালো না, তবে যথেষ্ট ভালো। আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে পাংমো বলে একটা গ্রামের দিকে। এই রাস্তার ওপরেই পড়ে এটা, আর এখানেও কিন্তু আশেপাশে প্রচুর কিন্তু চাষের জমি দেখা যায়। আর এখানেও কিন্তু চাষের মেনলি হচ্ছে কড়াইশুঁটি আর গমের কিন্তু উৎপাদন এখানে হয়। আর এই গ্রিনারি এই যে ক্ষেতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পার্টিকুলারলি এই জুলাই আগস্টের টাইমটাতেই কিন্তু দেখা যায়। সেপ্টেম্বরের শুরুর দিক থেকে কিন্তু এগুলো আস্তে আস্তে সব উঠে গিয়ে একদম খয়েরি তৈরি হয়ে যায় কিন্তু সব গাছগুলো। এই পৌঁছালাম এবার হচ্ছে সুমলিং গ্রামে। এখানে কিন্তু পরপর এরকম গ্রাম আছে, পাংমো, সুমলিং, খুরিক, তারপরে আসে হচ্ছে রাংরিক, আর তারপরে গিয়ে কিন্তু পৌঁছে হচ্ছে কাজা। আর এই জায়গাটা থেকেই কিন্তু পরিষ্কার একদম দূরে দেখা যাচ্ছে হচ্ছে ওটা কি মনেস্ট্রি, যেটা হচ্ছে স্পিতির সবচেয়ে ফেমাস মনেস্ট্রি। ঠিক প্যারালালি কিন্তু যে রাস্তাটা কেটেছিল ওই রাস্তাটা কিন্তু ওইখান দিয়েই যায়, গিয়ে তারপরে কাজার কাছে গিয়ে মেলে। এই এখন আমরা কিন্তু পৌঁছালাম হচ্ছে রাংরিক ভিলেজে, আর এরপরেই কিন্তু আমরা পৌঁছাবো কাজাতে। রাংরিক ক্রস করে এই এসে গেলাম হচ্ছে কাজার পুলের কাছে। এই কাজার পুল ক্রস করে এই বাদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাই কিন্তু ওই ছিচাম হয়ে কি হয়ে এখানে এসে মিলছে। আর এই রাস্তাটা ধরে আমরা এবার ডান দিকে চলে এলাম, এখান দিয়ে কিন্তু আমরা এবার পৌঁছাবো কাজা। কাজা ঢুকছি বোঝা যায় কিন্তু এই কাজার অপোজিটের এই পাহাড়টা দেখলে, যেখানে এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা করা, এটা হচ্ছে খোয়াং ভিলেজের ওপরে এটা করা। আর এইখান থেকে জাস্ট এই টার্নিংটা ঘুরলেই এই সামনে যে
গ্রামটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্তু কাজা। ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে কাজা। এইবার যাব হচ্ছে আমার হোটেলের দিকে। আমার হোটেলটা হচ্ছে ঠিক কাজা পুলিশ স্টেশনের অপোজিটে, বা কাজা যে মেলা গ্রাউন্ড তার ঠিক সামনেই। বাড়ি থেকে ঘুরে এসে প্রায় 1 মাস বাদে আবার ফাইনালি আমি আমার হোটেলে এসে পৌঁছালাম। তো আপনারা সবাই দেখলেন পুরো কাজা অবধি আসার জার্নিটা। এর পরের আইটেনারিটা আমি বলে দেই, যারা এই রুট দিয়ে ধরুন আসছেন। তো এর পরের দিন আপনারা কিন্তু ফার্স্ট নাইট এখানে এসে কাজাতে 1 নাইট স্টে দিলেন। তার পরের দিন কিন্তু আপনারা স্পিতি ভ্যালির চারপাশ ঘুরবেন, যেরকম হচ্ছে কিব্বার, ছিচাম, লাংজা, হিকিম, কমিক। এই 6টা পয়েন্ট এখানের একদম পাশেই, মানে টোটাল 90 কিলোমিটার মতো ট্যুর হয় একদিনে, প্রায় 5-6 ঘন্টা মতো লাগে। তো এই 6টা পয়েন্ট কিন্তু আপনারা তার পরের দিন ঘুরে আবার কাজাতে স্টে দিতে পারেন। তারপরের দিন আপনারা কিন্তু চাইলে পিন ভ্যালির দিকে, যদি হাতে মনে হয় সময় আছে, তাহলে পিন ভ্যালি বা টাবোর দিকে ঘুরতে যেতে পারেন। আর যদি মনে হয় যে না এইটুকুই আমার কাছে এতটাই সময় ছিল, তো আপনাদের কিন্তু ওয়েল অ্যান্ড গুডভাবে কিন্তু স্পিতি ভ্যালি মেনলি দেখা হয়ে গেল। এরপরে যখন আপনারা এখান থেকে তাহলে বেরিয়ে আবার মানালির পথে কিন্তু জার্নি শুরু করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় যে হাতে আরও একদিন থাকছে, তো সেক্ষেত্রে চান্দেরতালে স্টে দিতে পারেন, বা নালে সোজা একদম চান্দেরতাল হয়ে ঘুরে আপনারা মানালিতে সন্ধেবেলার মধ্যে পৌঁছে যাবেন। আর সেই সন্ধেবেলাতেই চাইলে কিন্তু আবার বাস ধরে দিল্লি, চণ্ডীগড় বা আম্বালা যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে যাবেন। পরের দিন আবার ট্রেন ধরে বা ফ্লাইট ধরে আপনারা কিন্তু কলকাতায় রওনা হয়ে যেতে পারেন। তো এইটাই কিন্তু ওভারঅল থাকে হচ্ছে স্পিতি ভ্যালির শর্ট ট্রিপ বলে এটাকে, যেহেতু কম দিনের মধ্যে হয়। তো এই ওভারঅল দেখুন এখন যে আইটেনারিটা দেয়া থাকছে, এই আইটেনারিটাই কিন্তু পুরো এই জিনিসটাকে মানে এই আইটেনারিটাই কিন্তু ফলো করা হয় শর্ট ট্রিপের ক্ষেত্রে। আর এই আইটেনারিটা আমি আলাদা করে ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও চেক করতে পারেন। আর এছাড়া আপনাদের যদি এই রিগার্ডিং কোনো রকম কোনো প্রশ্ন থাকে, বা আমার হোটেলের বুকিং রিগার্ডিং, বা আমার সাথে যদি ট্রিপ রিগার্ডিং কোনো কথা বা কোনো রকম কোনো ইনফরমেশান জানতে ইচ্ছা করে, অবশ্যই কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সবার যদি আমার এই ভিডিওটা আর আমার এই ইনফরমেশান এগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু যারা আসতে চলেছে বা যারা প্ল্যান করছে আপনাদের মধ্যে, তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করুন। আর আরও এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন তাহলে আজকের মতো এইটুকুই থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।